জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে প্রায় দিনভর বলতে গেলে কলকাতার লোকভবনে কেটেছে। আজকে আপনারা জানেন যে রাজ্যপাল পদে শপথ গ্রহণ করেছেন প্রাক্তন সিবিআই এর কর্তা, প্রাক্তন আইপিএস কর্তা, ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রবীন্দ্র নারায়ণ রবি। তিনি তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন, সেখান থেকে ইস্তফা দিয়ে তিনি চলে এসছেন এখানে। তিনি দায়িত্ব গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের, এবং সেখানে আমরা একটা অদ্ভুত ছবি দেখতে পেয়েছি। দেখুন, কোনো রকমের কোনো ইঙ্গিত ছিল না, কারে কোনো নাম ছিল না, তবু হঠাৎ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে শুকনো মুখে হাজির হয়ে গিয়েছিলেন। একদম শুরু থেকে, সকাল থেকে আমরা বিকেল পর্যন্ত ছিলাম। এবং প্রথমেই বলে রাখা ভালো যে এতদিন ছবিতে যে লোকটাকে দেখেছি, যে আইপিএস কর্তা, যে দাবাং অফিসারকে আমরা দেখেছি, তাকে কিন্তু সামনাসামনি দেখার আমাদের সৌভাগ্য হলো, করমর্দন করার সৌভাগ্য হলো, অল্প বিস্তর কিছু কথা বলারও সৌভাগ্য হয়েছে। পরে যদি সুযোগ হয় তার সঙ্গে কোনো ইন্টারভিউ করে আপনাদের সঙ্গে কথা বলাবো, মানে তার কি বক্তব্য, কি না বক্তব্য, তিনি কি কাজ করবেন, আগে কি কাজ করেছেন, এই সব নিয়ে। তো যেটা বলছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে হাজির হয়ে গেলেন, সেটা দেখে অবাক হলাম কিছুটা। তারপরে যখন জানা গেল যে আসল কারণটা কি, আসল কারণ হচ্ছে তিনি কিন্তু আসার কোনো ঠিক ছিল না, তার সূচিতে এসব কিছু ছিল না। তার বরং একটা ইফতারে যাওয়ার কথা ছিল সরকারিভাবে। মানে মুখ্যমন্ত্রী বা যে কোনো প্রধানমন্ত্রী বা যারা ভিভিআইপি, তাদের তো একটা সূচি তৈরি হয়ে যায় সকাল থেকে সন্ধে পর্যন্ত কি করবেন না করবেন। লোকভবন, মানে আগে নাম ছিল রাজভবন, এখন নাম হয়ে গিয়েছে লোকভবন। তো লোকভবন আমাদের রাজ্যে দুটো রয়েছে, দার্জিলিং এ একটা, কলকাতা একটা। তো কলকাতা লোকভবনে আসার কোন রকমের সূচি কিন্তু মমতা ব্যানার্জির ছিল না। তো হঠাৎ করে কি তিনি কেন চলে এলেন? তিনি কিন্তু পাঠিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে। মুখ্য সচিব ছিলেন নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের কমিশনার, অন্যান্য প্রশাসনিক কর্তারা ছিলেন। হোম সেক্রেটারিকে আমরা দেখেছি, এছাড়া বেশ কিছু অন্যান্য সরকারি অফিসার যারা আর্মিতে রয়েছেন, এয়ারফোর্সে রয়েছেন, তারা ছিলেন। বেশ কিছু বিশিষ্ট মানুষ ছিলেন, সাংবাদিকরাও ছিলেন, এবং সৌভাগ্যবশত আমাদেরও যাওয়ার সুযোগ হয়েছিল। আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। তো এবারে সবাইকে তো ডাকা হয়েছিল। হ্যাঁ, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে আমরা দেখেছি, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল। তো এবারে আমরা দেখলাম ববি হাকিম, ববি মানে মুখ্যমন্ত্রী পাঠিয়েছিলেন ফিরহাদ হাকিমকে, এবং আসার কথা ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও, তাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। এটা প্রোটোকল মেনে জানাতেই হবে। তো এবারে যেহেতু শুভেন্দুবাবু দিল্লিতে, তিনি নির্বাচন কমিটির সঙ্গে বৈঠক চলছে এবং প্রধানমন্ত্রী আসবেন, আর একদিন মাঝখানে মাত্র রয়েছে। আজকে 12 তারিখ, 13 তারিখ গেলে 14 তারিখে কলকাতায় আসার কথা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দুটো সভা করবেন। ইতিমধ্যে সেই এপিসোড আপনাদের করে আমরা দেখিয়েছি, একদম ব্রিগেড থেকে ছবি তুলে এনে। একটা সরকারি মঞ্চ হবে, একটা হবে বিজেপির মঞ্চ। সরকারি মঞ্চ থেকে বেশ কিছু ঘোষণা থাকবে, এবং অন্যান্য সরকারি কর্মসূচিতে যেভাবে ডাকা হয় রাজ্যে, যে রাজ্যে হয় সে রাজ্যের মুখ্যমন্ত্রীকে, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে যেভাবে মুখ্যমন্ত্রী সরকারি কর্মসূচিগুলো, মানে যেখানে প্রধানমন্ত্রী যান সেগুলোকে তিনি অস্বীকার করেন, সেগুলোকে কার্যত বয়কট করেন, এখানেও তিনি আসবেন না। আর এখানে আসার কোনো প্রশ্নই নেই, তার কারণ মূল যেটা মঞ্চ হবে সেটা পরিবর্তন সংকল্প যাত্রার সমাপ্তি অনুষ্ঠান। এবারে শুভেন্দু বাবুর তো এখানে আসার কথা ছিল, এবং তার মুখোমুখি মুখ্যমন্ত্রী হবেন না, কিন্তু তিনি মুহুর্মুহু খবর নিচ্ছিলেন যে শুভেন্দু এখানে এসে পৌঁছয় কিনা। এবারে তার যারা ইন্টেলিজেন্সের কর্তারা রয়েছেন, গোয়েন্দারা রয়েছেন, পুলিশ রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন, তাদের মাধ্যমে তিনি যখন জানতে পারলেন, দেখুন 11:30টার সময় শপথ গ্রহণের অনুষ্ঠান ছিল, মুখ্যমন্ত্রী তার খানিকক্ষণ আগে এসে পৌঁছেছেন। এবারে তিনি যখন খবর পেলেন যে শুভেন্দু রাজ্যে নেই, শুভেন্দু আছে দিল্লিতে, তার পক্ষে কোনোভাবেই আসা সম্ভব না, সঙ্গে সঙ্গে তিনি তার কর্মসূচি, অন্যান্য যা কাজটা ছিল সেটাকে বাতিল করে তিনি তার নবান্নে যাওয়ার কথা ছিল, তিনি সেখানে না গিয়ে ঢুকে গেলেন লোকভবনে। তো লোকভবনে এসছেন, ভালো কথা। এবার তিনি যা করেন আর কি, উত্তরীয় পরিয়েছেন, যিনি রাজ্যপালের স্ত্রী লক্ষ্মী রবি তার সঙ্গে ছবি তুলেছেন, কথা বলেছেন, বিমান ব্যানার্জিকে পাশে বসিয়েছেন, এবং বিমান বসু যিনি বামফ্রন্টের চেয়ারম্যান, তার রোটা ছিল তৃতীয় সারিতে, সেখান থেকে ডেকে তাকে প্রথম সারিতে নিয়েছেন, এসব করেছেন। তো আসল কারণটা কি? শুভেন্দু অধিকারীর মুখোমুখি হতে হবে না। শুভেন্দু অধিকারী কোথায় ছিলেন? গতকালকে জগৎ প্রকাশ নাড্ডার বাড়িতে এই যে প্রার্থী তালিকা,
যেটা আসল, যেটা 2026-এর বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা কি হবে না হবে সেগুলো নিয়েই কিন্তু গতকাল এক দফা আলোচনা হয়ে গিয়ে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে বৈঠক হয়েছে এবং আজকেও কিন্তু আরেক দফা বৈঠক হয়েছে। আজকে আবার জেপি নাড্ডার বাড়িতে বৈঠক হয়েছে এবং আপনারা জানেন যে কেন্দ্রীয় যেটা কমিটি, সেই কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক সেটাও হয়েছে এবং এর পরে যে বৈঠকটা হয়েছে যেখানে চূড়ান্ত সিলমোহর মিলেছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবনে। প্রধানমন্ত্রীর বাসভবন থেকেই কিন্তু অন্যান্য রাজ্যের সঙ্গে, আমরা অন্য রাজ্যগুলো নিয়ে বিরাট কোনো চিন্তিত নই, আমরা সেই আলোচনায় আমরা অন্যান্য রাজ্যের প্রার্থী তালিকা নিয়ে কথাও বলবো না, আমরা শুধুমাত্র এ রাজ্যের প্রার্থী তালিকা নিয়ে কথা বলবো। তবে একদম আপনারা কিছুটা ক্ষুণ্ণ হবেন নাকি পছন্দ করবেন আমরা জানি না, কিন্তু এটা নিয়ে কোনো রকমের ছেলে খেলা, কোনো রকমের স্পেকুলেশন বা কোনো রকমের বাজার গরম করার চেষ্টা আমরা কিন্তু করব না। দেখুন, একটা প্রাথমিক তালিকা যেটা আমাদের কাছে এসে পৌঁছেছে, মানে ফোনাফুনি করে নির্দিষ্ট সোর্সের মাধ্যমে যেটা আমরা জানতে পেরেছি, কিন্তু সেটা বলা ঠিক হবে না যত সময় না অফিসিয়ালি ভারতীয় জনতা পার্টির তরফে 294টা কেন্দ্রের মধ্যে তারা প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ বা একসঙ্গে 294 কি করবে সেটা বিজেপির তরফে সেটা করা হবে। যত সময় না সেই তালিকা অফিসিয়ালি প্রকাশ করা হয় আমরা কোনো রকমের এটাকে কোনো রকমের স্পেকুলেটিভ জায়গায় নিয়ে যেতে পারি না। তার কারণ 2021-এ যে ভুলটা বিজেপি করেছিল এবার কিন্তু সেই ভুলটা করছে না। এবার কিন্তু তারা অত্যন্ত সিরিয়াস। তৃণমূল থেকে যে ছাঁট মালগুলো চলে এসেছে বা আসবে তাদের কিন্তু এবারে টিকিট দেওয়া হচ্ছে না। মানে কি তা বলে কি তাপস রায় টিকিট পাবেন না? তিনি অবশ্যই পাবেন। মানে এই ধরনের নেতারা নেত্রীরা তারা পাবেন, কিন্তু তৎকাল টিকিট কেটে যারা এসেছে গতবারের মতো হঠাৎ করে এসেই টিকিট পেয়ে যাওয়া, সেটা এবারে হচ্ছে না। এরপরে যারা আসতে চায়, আর প্রার্থী তালিকাটা কিন্তু তৃণমূলের আগেই সম্ভবত বিজেপি ঘোষণা করে দেবে। তার কারণ আমরা আগে দেখেছি আগের ভোটগুলোতে তৃণমূল যেদিন ভোট ঘোষণা হয়, এবারের ভোটটা ঘোষণা হয়ে যেতে পারে 16 তারিখে, তো অন্যান্য বারেও যেদিন ভোট ঘোষণা হয় তার পরের দিনই তৃণমূলের তরফে প্রার্থী তালিকা ঘোষণা করা হয় এবং সেটা দেখে টেখে সেখান থেকে মান অভিমান দুঃখ স্বার্থ ইত্যাদি ইত্যাদি করে যারা চলে আসে তাদেরকে বেশ একদম বরণডালা দিয়ে সাজিয়ে নেওয়া হয়, যেন বিরাট ব্যাপার। তাদেরকে দিল্লি কোনো সময় উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে আবার টিকিটও দিয়ে দেওয়া হয়েছে, তারা আবার হারুক জিতুক তারা আবার পুনর্মুশিকভ হব, তারা আবার চলে গেছে তৃণমূলে। তো সেই ব্যবসাটা এটা আর হবে না, মানে সেই দোকানটা এবারে বন্ধ। এবারে যেটা হতে চলেছে যে তৃণমূলের ছাঁট মাল থাকছে না, যারা পরিশ্রমী নেতা মানে যারা জিততে পারবেন শুধুমাত্র তারাই টিকিট পাবেন। মূলত একটা ভারসাম্য করা হবে নবীন এবং প্রবীণের, যেখানে পুরনোদেরও খুব গুরুত্ব দেওয়া হবে। শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর থেকে আপনারা দেখেছেন যে পুরনোদের গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজ্যের যিনি এখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও এটার পক্ষপাতী যে পুরনোদেরও সম্মান দেওয়া হোক, সসম্মানে তাদেরকে যোগ্য মর্যাদা দেওয়া হোক। তো যেটুকু খবর আমরা পেয়েছি যে গতকালের বৈঠকে কারা ছিলেন, শ্রমিক ভট্টাচার্য ছিলেন, শুভেন্দু অধিকারী ছিলেন এবং জেপি নাড্ডার বাড়ির কথা বলছি, জেপি নাড্ডা নিজেও ছিলেন, সুনীল বনসাল ছিলেন, ভূপেন্দ্র যাদব ছিলেন যিনি এ রাজ্যের পর্যবেক্ষক। তো গতকালের বৈঠকটায় একটা খসড়া তৈরি হয়েছিল এবং এ রাজ্যে যে 294টা বিধানসভা কেন্দ্র সেখানে রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব এবং কয়েকটা এজেন্সিকেও কাজে লাগানো হয়েছিল। তারা একটা রিপোর্ট দিয়েছিল, প্রত্যেকটা বিধানসভা থেকে 5 জন করে নাম বাছাই করা হয়েছিল। তো সেই 5 জন করে যে নাম বাছাই করা হয়েছিল সেটা নিয়ে গতকাল কাটাছেঁড়া হয়ে গেছে এবং সেখান থেকে একটা জিস্ট বার করা হয়েছে। সেই জিস্টটা নিয়ে আজকে আবার কেন্দ্রীয় নির্বাচন কমিটি বৈঠকে বসেছিল। বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি তারা বৈঠক করেছে, সেখান থেকে একদম পুরোপুরি নিষ্কাশন করে বের করে নেওয়া হয়েছে যে কাকে কাকে দেওয়া হবে, কিন্তু চূড়ান্ত যেটা তালিকা সেটা তৈরি হতে চলেছে সেখানে 5 বছর আগের যে কৌশল ছিল বিজেপির সেটা কিন্তু থাকছে না। এবং যেটা সিদ্ধান্ত হয়েছে যে অন্যান্য দল থেকে, মানে ধরুন সিপিআইএম থেকে, কংগ্রেস থেকে, তৃণমূল কংগ্রেস থেকে নিচু তলার কর্মীরা যদি আসতে চায় তাদেরকে স্বাগত জানানো হবে, সসম্মানে তাদেরকে সম্মান দেওয়া হবে, কিন্তু কোনো রকমের টিকিট দেওয়া হবে না। আর যারা একটু চেনা মুখ তারা যদি আসতে চায় ভেবেচিন্তে নেওয়াও হতে পারে, কিন্তু টিকিট তারা পাবে না। এবং অগ্রাধিকার দেওয়া হবে কাদের? পুরনো কর্মীদেরকে মূলত অগ্রাধিকার দেওয়া হবে। এবং এখানে দেখুন এই যে তালিকাটা যেটা 294টা একদম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে যে তালিকাটা ফাইনাল ছাড় পেয়ে গিয়েছে, সেখানে কিন্তু যেটা আমরা জানতে পাচ্ছি যে
মুসলিম প্রার্থীর সংখ্যা খুব বেশি নেই, মুসলিম নাম একদম হাতে গোনা। রাজনীতিতেই যে বিজেপি গোটা ভারতে যে সাফল্য পেয়েছে, সেই রাজনীতি, সেই এজেন্ডা, সেই সুরেই কিন্তু দল চলবে এবং কোনো রকমের ওই তোষণ, সেই তোষণের দিকে যাবে না। মানে সংখ্যালঘুদের তোষণ করো, তাদেরকে কিছু পাইয়ে দেওয়ার চেষ্টা করো, ইত্যাদি ইত্যাদি, এইসব ব্যাপারে থাকবে না। এই জন্য দেখবেন থাম্বনেলে আমরা রেখেছি নরেন্দ্র মোদীর হাতে এক হাতে ত্রিশূল আর এক হাতে পদ্মফুল। এটা অনেক ভেবেচিন্তে এই থাম্বনেলটা আমরা তৈরি করেছি। প্রার্থী তালিকার একটা অংশ কিন্তু প্রধানমন্ত্রী যে আসতে চলেছেন আর মাত্র একটা দিন, মাঝে মাত্র একটা দিন, তারপরে 14ই মার্চে ব্রিগেডে, ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটা জনসভা হবে এবং ইতিমধ্যে কিন্তু উত্তরবঙ্গ থেকে এবং দূরের বিভিন্ন জায়গা থেকে তারা আসার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কলকাতায় এসে তাদেরকে রাখা হবে, বিভিন্ন রকমের গেস্ট হাউসে রাখা হবে, বিভিন্ন যে ধর্মশালা রয়েছে, থাকার জায়গা রয়েছে, সেই সব জায়গায় তাদেরকে রাখা হবে এবং তাদেরকে তো আসতেই হবে দুদিন আগে থেকে। আজকে রাত থেকেই আসার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে। কেউ কেউ কলকাতার উদ্দেশ্যে রওনা হতে শুরু করে দিয়েছেন এবং ভিন রাজ্য থেকেও নেতারা কিন্তু আসছেন, কেন্দ্রীয় নেতারাও বেশ কয়েকজন আসছেন এমনটা খবর পাওয়া যাচ্ছে। আর সরকারি যে মঞ্চটা থাকছে সেখানে সরকারি কর্তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে, সরকারি কর্তারা থাকবেন। এবারে বাকি রইল কি, যে এই যে তালিকাটা তৈরি করা হয়েছে তার আগে কি কি করা হয়েছে। দেখুন, আরএসএস এর একটা পরামর্শ কিন্তু এই প্রথমবার নেওয়া হয়েছে। আগে কখনো এই যে প্রার্থী তালিকা তৈরি করতো বিজেপি, তারা কিন্তু আরএসএস এর সঙ্গে এত বেশি পরামর্শ নিত না। আরএসএস এর সুপারিশটা এবারে খুব কার্যকর হবে বলে মনে করা হচ্ছে এবং আমরা বললাম যেটা সমীক্ষাকারী সংস্থা ছিল, জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, সবার সঙ্গে কথা বলে, মানে একটা দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়াটা চলছে। আর প্রায় গত এক বছর ধরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মার্চ মাস থেকেই কিন্তু কার্যত বলা যেতে পারে নির্বাচনী প্রচার তিনি শুরু করে দিয়েছেন। তো ভোটের প্রস্তুতিটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে, এটা অ্যাডভান্টেজে রয়েছে বিজেপি, এ কথা বলা যেতে পারে। 5টা করে যে নাম হয়েছিল সেখান থেকে মাইনাস করতে 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 এই জায়গাটা এসেছে। আর 40টা কেন্দ্রকে হাই প্রোফাইল কেন্দ্র হিসেবে ধরা হয়েছে, যার মধ্যে নন্দীগ্রাম আছে, যার মধ্যে ভবানীপুর আছে। তার কারণ গতবারে বিধানসভা ভোটে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং হার হয়েছিল মুখ্যমন্ত্রীর, সেই কথাটা মাথায় আছে। শুভেন্দুবাবু যে বড় দায়িত্ব নিতে পারেন সেটা বলার অপেক্ষাই রাখে না। ভবানীপুরে কাকে প্রার্থী করা হবে এবং অন্যান্য যে বললাম 40টা কেন্দ্রকে বেছে নেওয়া হয়েছে, সেখানে কাদের কাদের প্রার্থী করা হবে সেটা একদম নরেন্দ্র মোদী, অমিত শাহ তারাই ঠিক করবেন। সেটা কোনো রকমের এই জেলা নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব বা আরএসএস এইগুলো কোনো রকমের কোনো ব্যাপার নেই। একদম কেন্দ্রীয় নির্বাচন কমিটি তাদের সুপারিশে, তাদের প্রস্তাবে প্রধানমন্ত্রী এবং অমিত শাহ তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবেন। এবং গতকালকেই 65 জনের নাম বাছাই হয়ে গিয়েছিল, মানে ফাইনাল হয়ে গিয়েছিল 65 জন। আজকে বাকি নামগুলো বাছাই করা হয়ে গিয়েছে এবং এই যে প্রার্থীরা তাদের নাম যেহেতু নরেন্দ্র মোদীর মুখ দিয়ে কিছুটা ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে, এটা করা হচ্ছে একটা রাজনৈতিক কৌশলে। কারণ ধরুন একটা কেন্দ্রে, বিধানসভা কেন্দ্রে 5-6 জন 10 জন করে দাবিদার যে আমি প্রার্থী হব, আমি প্রার্থী হব। এবার প্রার্থী যে আসল নয়, আসল যে প্রতীক, এই ব্যাপারটা কিন্তু সবার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। এই কারণে অবিসংবাদী নেতা, মানে বিজেপির তো নরেন্দ্র মোদীর পরে আর কোনো নেতা নেই, নরেন্দ্র মোদী হচ্ছেন সর্বোচ্চ নেতা, তাকে দিয়ে এই ব্যাপারটাকে খোলসা করানো হবে এবং ব্রিগেড থেকেই চেষ্টা করা হচ্ছে, ব্রিগেডের অনুষ্ঠান থেকে, ব্রিগেডের যে রাজনৈতিক সভা রয়েছে এবং তারপরেই তো ভোট ঘোষণাটা হয়ে যাবে। ভোট ঘোষণা হওয়ার কয়েক ঘন্টা আগে, একদিন বা দুদিন আগে এই প্রক্রিয়াটা বিজেপি শুরু করে দিচ্ছে। আজকে সারাদিন যেহেতু লোকভবনে কেটেছে, এই কারণে কোনো এপিসোড আপনাদের জন্য আমরা উপহার দিতে পারিনি। তবে অন্য আরেকটা খবর রয়েছে, আজকে যদি সম্ভব না হয় আগামীকালকে সেই খবরটা দেওয়ার চেষ্টা করব। আজকে শুধুমাত্র প্রার্থী তালিকা নিয়ে আমরা খবরটা দিলাম। যদি আপনাদের মনে হয় ভালো খবর, পছন্দের খবর, আপনারা কি চাইছেন যে আমরা নাম করে করে করি, আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো নাম কারো বললাম না যে উমুক উমুক কেন্দ্রে উমুক উমুক সম্ভাব্য প্রার্থী, এটা ইচ্ছাকৃতভাবে বললাম না যাতে করে কোনো কনফিউশন না ছড়ায়। আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন, এই এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং নবান্ন নিমন্ত্রণের তরফে এই রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল RN রবি, তাকে শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা জানিয়ে আজকের এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।